ঠিক আছে, চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি প্রবেশ করি। এইচএসসি হিসাববিজ্ঞান প্রথম পত্রের কথা ভাবলে অনেকেরই হয়তো একটু ভয় লাগে, তাই না? কিন্তু একটা অধ্যায় আছে যেটা অত্যন্ত চমৎকার এবং একদম ফুল মার্কস তোলার মতো সহজ। আর সেটা হলো একতরফা দাখিলা পদ্ধতি বা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। একটু টেকনিক বুঝে পড়লে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা কোনো ব্যাপারই না। তো আজকের এই সেশনে আমরা এই অধ্যায়ের একেবারে খুঁটিনাটি খুব সহজ ভাষায় ধাপে ধাপে ভেঙে বুঝব। চলুন শুরু করা যাক। আজকের আলোচনার পুরো ফ্লোটা একবার এক নজরে দেখে নিই। প্রথমে থাকছে ১ ভূমিকা, এরপর ২ মূলতত্ত্ব, তারপর আমরা সরাসরি সৃজনশীল প্রশ্নে চলে যাব, যেখানে ৩ নম্বরে থাকছে ক নং প্রশ্ন, ৪ খ নং প্রশ্ন এবং ৫ গ নং প্রশ্ন সমাধানের কৌশল, আর সবশেষে ৬ নম্বরে থাকছে ফুল মার্কস পাওয়ার জন্য কিছু স্পেশাল পরীক্ষা টিপস। তো ১ নম্বর পর্ব ভূমিকা, নিয়ম ছাড়া হিসাববিজ্ঞান। চলুন শুরু করি। শুরুতেই একটা দারুণ প্রশ্ন মাথায় আসতে পারে। হিসাববিজ্ঞান মানেই তো ডেবিট আর ক্রেডিটের ছড়াছড়ি, তাই না? কিন্তু ডেবিট এবং ক্রেডিট না জেনেও কি হিসাব রাখা সম্ভব? ভেবে দেখুন তো, আমাদের পাড়ার রাস্তার পাশের ছোট মুদি দোকানদার বা এক মালিকানা ব্যবসায়ীরা আসলে কিভাবে তাদের টাকার হিসাব রাখেন? তারা তো আর ওই জটিল দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মকানুন জানেন না। তারপরেও দিন শেষে তাদের ব্যবসার হিসাব কিন্তু ঠিকই মিলে যায়। আর ঠিক এখানেই আসে আমাদের আজকের টপিক। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবই থেকে নেওয়া এই দারুণ কনসেপ্টটাই হল একতরফা দাখিলা পদ্ধতি বা সিঙ্গল এন্ট্রি সিস্টেম। সহজ কথায় বলতে গেলে একতরফা দাখিলা পদ্ধতি হলো একটি অবৈজ্ঞানিক ও অসম্পূর্ণ হিসাব পদ্ধতি, যা ওই দ্বৈত সত্তার নীতি কঠোরভাবে মেনে চলে না। মানে বুঝতেই পারছেন, এখানে প্রতিটি লেনদেনের যে দুটি পক্ষ থাকে তা সবসময় রেকর্ড করা হয় না। এটি মূলত নগদান বই আর ব্যক্তিবাচক হিসাবগুলোর ওপরই বেশি ফোকাস করে, আর আয়ব্যয় বা নামিক হিসাবগুলোকে একরকম এড়িয়েই চলে। বিখ্যাত পণ্ডিত উইলিয়াম পিকলস এই ব্যাপারটাকে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, একতরফা দাখিলা পদ্ধতিটি একতরফা, দুতরফা ও বেদাখিলা পদ্ধতির সংমিশ্রণ ছাড়া কিছুই না। আসলেই তাই, কতটা এলোমেলো অথচ কতটা কার্যকর একটা সিস্টেম, তাই না? এখানে কিছু লেনদেনের শুধু একদিক লেখা হয়, কিছুর আবার দুই দিকই লেখা হয়, আবার কিছু লেনদেনের কোনো হিসাবই রাখা হয় না। লিটারালি একটা মিক্সচার। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, মূলতত্ত্ব। চলুন দেখি এই পদ্ধতির ভিত্তিটা আসলে কি। বিজ্ঞানসম্মত দুতরফা দাখিলার সাথে এটাকে তুলনা করলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দুতরফা দাখিলা যেখানে বৈজ্ঞানিক সব হিসাব রাখে এবং দ্বৈত দিক রেকর্ড করে, সেখানে একতরফা দাখিলা একেবারেই অবৈজ্ঞানিক। এটি শুধু নগদান আর ব্যক্তিবাচক হিসাবগুলো রাখে এবং নামিক হিসাব পুরোপুরি বাদ দেয়। আর ঠিক এই কারণেই এটাকে একটা ত্রুটিপূর্ণ আর অসম্পূর্ণ রেকর্ড বলা হয়। তাহলে প্রশ্ন হল, কারা এই পদ্ধতি ব্যবহার করে? মূলত ছোট ব্যবসায়ী, মুদি দোকানদার বা এক মালিকানা কারবারিরাই এই পদ্ধতির আদর্শ ব্যবহারকারী। কারণটা খুব সিম্পল। যেহেতু এখানে জটিল নিয়মকানুনের কোনো ব্যাপার নেই, তাই যাদের হিসাববিজ্ঞান সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই বা যাদের আর্থিক সামর্থ্য সীমিত, তাদের জন্য এটা অত্যন্ত জনপ্রিয় এবং অনেক সময় সাশ্রয়ী। আচ্ছা, এবার সরাসরি চলে যাই পরীক্ষার প্রস্তুতিতে। পর্ব ৩, সৃজনশীল ক অংশ সমাধান, যার মান থাকে ২ নম্বর। এই ২ নম্বরের জন্য সাধারণত প্রারম্ভিক বা সমাপনী মূলধন বের করতে বলা হয়। আর এটা বের করা পানির মতো সোজা, জাস্ট ২টা ধাপ। ধাপ ১, ওই নির্দিষ্ট তারিখের মোট সম্পদগুলো যোগ করতে হবে, আর ধাপ ২, সেখান থেকে মোট দায়গুলো বিয়োগ করতে হবে। ব্যাস, তাহলেই প্রারম্ভিক বা সমাপনী মূলধন হাতের মুঠোয়। তবে শুধু মূলধনই নয়, এই ক অংশে পরীক্ষকরা মাঝে মাঝে অন্যান্য কিছু হিসেবও জানতে চান, যেমন সারা বছরের মোট উত্তোলনের পরিমাণ, কিংবা অনাদায়ী পাওনা, স্থায়ী সম্পদের ওপর অবচয়, অথবা মূলধনের সুদ নির্ণয় করা। এগুলোও কিন্তু বেশ সাধারণ প্রশ্ন। এরপর ৪ নম্বর পর্ব, সৃজনশীল খ অংশ সমাধান। এখানে থাকে পুরো ৪ নম্বর, আর ফোকাস থাকে লাভ ক্ষতি বিবরণীর ওপর। এই লাভ ক্ষতি বিবরণীর কাঠামোটাকে খুব পরিষ্কারভাবে দুটি ভাগে ভাগ করা যায়। বিবরণী আকারে করার সময় ডান পাশে বা আয়ের দিকে বসে সমাপনী মূলধন ও উত্তোলন, আর বাম পাশে মানে ব্যয়ের দিকে বসে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন এবং ব্যবসায়ের যাবতীয় খরচ বা লোকসানগুলো। একদম ছকবাঁধা হিসাব। আর নিট লাভ বের করার সূত্রটাও একদম সিম্পল। সমাপনী মূলধন আর উত্তোলনের যোগফল থেকে প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের যোগফলটা বাদ দিতে হবে। যদি আয়ের দিকটা মানে সমাপনী মূলধনের পাশটা বড় হয়, তার মানে ব্যবসায় নিট লাভ হয়েছে। আর যদি প্রারম্ভিক মূলধনের পাশটা বড় হয়ে যায়, তাহলে বুঝতে হবে ব্যবসাটি নিট ক্ষতির সম্মুখীন হয়েছে। এবার আসি ৫ নম্বর পর্বে,
সৃজনশীল গ অংশ সমাধান, যার মানও 4 নম্বর। এখানে তৈরি করতে হয় বৈশ্বিক বিবরণী। এই বিবরণীটা অনেকটা দুতরফা দাখিলার ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণীর মতোই কাজ করে। এর একপাশে বসে সমাপনী তারিখের যাবতীয় সম্পদ, যেমন দেনাদার থেকে অনাদায়ী পাওনা বাদ দিয়ে বা আসবাবপত্র থেকে অবচয় বাদ দিয়ে, আর অন্য পাশে বসে যাবতীয় দায় আর সমাপনী মূলধনের সাথে নিট লাভ বা ক্ষতি সমন্বয় করে। সবচেয়ে মজার ব্যাপার হলো, সব ঠিকঠাক করলে এই বিবরণীর দুই পাশের যোগফল একদম জাদুর মতো হুবহু মিলে যাবে। আমাদের শেষ পর্ব 6, পূর্ণ নম্বর পাওয়ার জন্য এক্সপার্ট টিপস। ভালো প্রস্তুতি থাকার পরও কিছু জায়গায় কিন্তু খেই হারিয়ে যাওয়ার সুযোগ থাকে। এই অধ্যায়ে পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি নম্বর কোথায় হারায় জানেন? সবচেয়ে সাধারণ ভুলগুলো বা পিটফলস চিহ্নিত করতে পারাই হলো এখানে ফুল মার্কস নিশ্চিত করার আসল চাবিকাঠি। দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থী উত্তোলন এবং মূলধনের সুদের হিসাব করতে গিয়ে সবচেয়ে বেশি গোলমাল পাকিয়ে ফেলে। তাই এই গুরুত্বপূর্ণ নিয়মটি একদম মাথায় গেঁথে নিতে হবে। মূলধনের সুদ সর্বদা প্রারম্ভিক মূলধনের উপর ধরতে হয়। এটা একটা সুবর্ণ নিয়ম। সমাপনী মূলধনের উপর কখনোই, আমি আবারও বলছি, কখনোই সুদ ধার্য করা হয় না। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়মটি হল অতিরিক্ত মূলধনের সুদের ক্ষেত্রে। যদি উদ্দীপকে অতিরিক্ত মূলধন আনার কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া থাকে, তবে শুধুমাত্র সেই তারিখ অনুযায়ী নির্দিষ্ট মাসগুলোর জন্যই আনুপাতিক হারের সুদ হিসাব করতে হবে। আর যদি কোনো তারিখ না দেওয়া থাকে, তাহলে অতিরিক্ত মূলধনের ওপর কোনো সুদ ধরার প্রয়োজনই নেই। এই ছোট কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ সমন্বয়গুলো যদি মাথায় রাখা যায়, তাহলে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা অবিশ্বাস্য রকমের সহজ হয়ে দাঁড়াবে। একটু গোছানো আর স্ট্রাকচার্ড অনুশীলন করলেই একদম ফুল মার্কস টার্গেট করা সম্ভব। একতরফা দাখিলা পদ্ধতি হিসেবে অসম্পূর্ণ হতে পারে, কিন্তু পরীক্ষার প্রস্তুতি এখন একেবারে সম্পূর্ণ। থিওরি থেকে শুরু করে বিবরণীর ফরম্যাট এবং সমন্বয়ের ওই ট্রিকি নিয়মগুলো, এই পুরো ফ্লোটা বুঝতে পারলে এই অধ্যায়ে দক্ষতা অর্জন করা একেবারে হাতের মুঠোয় চলে আসে। শেষ করার আগে একটা কৌতূহলোদ্দী প্রশ্ন রেখে যায়। ছোট ব্যবসাগুলো যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন কি আর এই অসম্পূর্ণ পদ্ধতি দিয়ে কাজ চলে? ব্যবসা বড় হবার সাথে সাথে অবধারিতভাবেই এই একতরফা দাখিলা পদ্ধতিকে প্রতিস্থাপন করে কোন বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতিটি জায়গায় করে নেবে বলে মনে হয়? একটু ভেবে দেখবেন। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই।